19 জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। গত 1 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের। সেই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। আরো বলবেন আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, দেখো 19 জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন এবং জানিয়ে রাখি যে 23 জুন হবে ফল প্রকাশ। তার আগে 26 মে হচ্ছে গেজেট নোটিফিকেশন আছে এবং 2 জুন সেখানে হচ্ছে মনোনয়ন জমা দেওয়ার ডেট এবং 3 জুন সেটা হচ্ছে স্ক্রুটিনির ডেট এবং 5 জুন সেটা হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের দিন। অর্থাৎ বুঝতে পারছো 19 জুন হচ্ছে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এবং জানিয়ে রাখি 26 মে থেকে 31 মে পর্যন্ত যত কালীগঞ্জ যে সমস্ত রাজ্যে যে বিভিন্ন সারা দেশ জুড়ে যেখানে বাই ইলেকশন হবে সেই সমস্ত AERO এবং আরওদের নিয়ে কিন্তু একটা বৈঠক রয়েছে দিল্লিতে এবং 26 মে থেকে 31 মে পর্যন্ত এই বৈঠক হবে। যেহেতু যেখানে যেখানে বিধানসভা উপনির্বাচন রয়েছে সেই সমস্ত বিধানসভা উপনির্বাচনে যারা রয়েছেন এখন একদম ARO তাদেরকে কিন্তু নিয়ে বৈঠক হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি যে এই বিধানসভা উপনির্বাচন নিয়ে যে 19 জুনের মধ্যেই করাতে হবে এটা কিন্তু আগে থেকেই নির্বাচন কমিশন সূত্রে খবর ছিল এবং সেই সুবাদেই কিন্তু এই যে ভোটার তালিকা কিন্তু সংশোধন পুনরায় ভাবে কিন্তু সংশোধন হয়েছে, সেটা কিন্তু একটা নজিরবিহীন ভাবে সংশোধন করা হয়েছে। এবং সেক্ষেত্রে কবে হবে নির্বাচন এটা নিয়ে প্রশ্ন ছিল, যেহেতু যুদ্ধ আবহে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এখন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে 19 জুন বিধানসভার উপনির্বাচন কালীগঞ্জে এবং 23 জুন হচ্ছে ফল প্রকাশ। অর্থাৎ বুঝতে পারছো এখন থেকে কিন্তু উপনির্বাচন অর্থাৎ 26 যে বিধানসভা নির্বাচন সেটার কিন্তু একটা বলা যেতে পারে উপনির্বাচনের একটা দামামা বেজে গেল এবং 26 তো অবশ্যই বিধানসভা নির্বাচন। ধন্যবাদ রুমা। এবার গলফ গ্রিনে আবাসন কমিটির বোর্ড ভেঙে বসানো হলো নতুন প্রশাসক। টাকা নয়-ছয়ের অভিযোগে নতুন বোর্ড তৈরির সিদ্ধান্ত। আবাসনের কমিটির টাকা নয়-ছয়ের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 95 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তর বিরুদ্ধে টাকা নয়-ছয়ের অভিযোগ। তপন দাশগুপ্ত গলফ গ্রিন ফেজ 2 অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। দুই ব্যক্তির কাছ থেকে 1.5 কোটি টাকার বেশি ঋণ নেন কাউন্সিলর। সেই টাকা অ্যাসোসিয়েশনের তহবিল থেকে শোধ করা হচ্ছে বলে অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। লোন নেওয়া হয়েছে যেটা রুলসের বাইরে, তারপরে একটা বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে সেটাও রুলসের বাইরে। কিছু মানুষ এখানে জিনিসটাকে বোর্ডের মধ্যে ঢুকে কমার্শিয়ালাইজ করে ফেলেছে। গভর্নমেন্ট হাউজিং সবার জন্য করা সেটাকে মানে বিল্ডিংটাকে এক্সটেন্ড করে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া করা, এগুলো সব ওরা বলছে যে মেম্বারদের জন্য, কিন্তু মেম্বারদের জন্য মানে শুধু মেম্বারদের জন্য তা নয়, মুষ্টিমেয় কয়েকজন মেম্বার হয়তো অ্যাভেল করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে ইলিগাল ব্যাপারগুলো সেগুলো রয়ে গেছে। এবার ওই যে হাই ইন্টারেস্ট লোন ওইগুলোকে শোধ করার জন্য টাকাটা তো কোথা থেকে রিকভার করতে হবে, তখন ওরা কি করছে ওই টাকাটাকে মেনটেন্যান্সের মধ্যে দিয়ে ঢুকিয়ে ওটাকে প্রচুরভাবে শুরু করছে। যে বাড়িটা এখানে করেছি অ্যাপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন হল, এটা তো আমি নিয়ে যাব না আমার সঙ্গে করে। 720টা ফ্ল্যাটের মানুষের এখানে শেয়ার আছে। প্রশাসনকে পাঠিয়েছেন কে? আমার মন্ত্রী, আমার বিধায়ক অরূপ বিশ্বাস মশাই। তিনি যখন একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করেছেন, আমি অল আউট কোঅপারেশন করব তার সঙ্গে। জাল ক্যান্সারের ওষুধের ব্যবসা করার অভিযোগে বর্ধমান থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশের STF। 3 বছর ধরে মোস্ট ওয়ান্টেড ছিল এই অভিযুক্ত। রাজ্যে গা ঢাকা দিয়ে থাকলেও তা কেন জানতে পারল না পুলিশ, প্রশ্ন তুলছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। একটা সময় বলা হতো ক্যান্সার নো আনসার। আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হলেও ক্যান্সারকে আজও পুরোপুরি জয় করা যায়নি। রোগের নাম এবং চিকিৎসার খরচ আজও আতঙ্কের একটা বিষয়। তার উপর সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা CDSCOর সাম্প্রতিক রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ওষুধের নামে বাজারে ছড়িয়ে দিচ্ছে বিষ। এই প্রেক্ষাপটেই ক্যান্সারের মতো মারণ রোগের জীবনদায়ী ওষুধ জাল করার অভিযোগে পশ্চিম বর্ধমান থেকে চক্রের চাঁইকে গ্রেফতার করল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য সেল। 3 বছর ধরে তার খোঁজ করছিল দিল্লি পুলিশ। ধৃতের নাম সাবির আলম। দিল্লি পুলিশ সূত্রে খবর তার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার কুমারখালা গ্রামে। যদিও এদিন গ্রামে গিয়ে ওই নামে কাউকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারাও ওই নামে কাউকে চিনতে পারেননি। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার আন্তঃরাজ্য সেল জানিয়েছে অভিযুক্ত সাবির আলম 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। পেশায় ছিলেন একজন ক্যাব চালক।
পরে তিনি ক্যান্সারের জাল ওষুধ চক্রে জড়িয়ে পড়েন। গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার তাকে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। দিল্লি পুলিশ সূত্রে দাবি, রানীগঞ্জে গা ঢাকা দিয়েছিলেন সাবির। গোপন সূত্রে এই খবর পাওয়ার পর 20 তারিখ শহরের হোটেল এবং গেস্ট হাউসগুলিতে তল্লাশি শুরু হয়। তদন্তকারীরা জানতে পারেন রানীগঞ্জ থেকে বাসে করে অন্য একটি জায়গায় যাচ্ছেন সাবির। রানীগঞ্জে সেই বাস থেকে তাকে গ্রেফতার করা হয়, কিন্তু রাজ্যে গা ঢাকা দিয়ে থাকলেও তা কেন জানতে পারল না পুলিশ, প্রশ্ন তুলেছে বিরোধীরা। মারণ রোগ, তার ওষুধ, সেটা জাল। কিংপিন ধরা পড়ছে কোথা থেকে? বর্ধমান, পশ্চিমবঙ্গ। ফেক আধার কার্ড, ফেক ভোটার আইডি, ফেক প্যান কার্ড। এপিক সেন্টার কোনটা? বারাসাত, মধ্যমগ্রাম। আজকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে, যদি পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করতো আনন্দ পেতাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও ভাবতে হবে যে মানুষ কিন্তু ওষুধ কিনবে, ওষুধ চাইবে। এবার ধরুন এই এত ব্যাচ যদি আপনি বলেন, এত স্পুরিয়াস ইত্যাদি, এইটা কোনো পথ তৈরি করে দিচ্ছে না যে আবার দাম বাড়াবো? আপনি তো একটা কেওস তৈরি করে দিলেন, তাহলে কি আবার একটা দাম বাড়ানোর অভিসন্ধি আছে কিনা? দিল্লি পুলিশ সূত্রে খবর, এর আগে 2022 সালের নভেম্বরে ক্যান্সারের জাল ওষুধের ব্যবসা করার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। পরে গ্রেফতার করা হয় এক চিকিৎসক সহ আরও 14 জনকে। ধৃতদের জেরা করে জানা যায় চক্রের চাঁই সাবির আলীর নাম। আরও জানা যায় বিজেপি শাসিত হরিয়ানার সোনিপতে তৈরি হতো ওই জাল ওষুধ এবং তা মজুত করা হতো বিজেপি শাসিত আরেক রাজ্য উত্তরপ্রদেশের একটি গুদামে। সেই গুদামে হানা দিয়ে প্রচুর জাল ওষুধ বাজেয়াপ্তও করা হয়। তদন্তকারীরা আরও জানতে পেরেছেন সাবির আলমের দায়িত্ব ছিল ওই জাল ওষুধ কলকাতা সহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পৌঁছে দেওয়া। সেই মামলাতে খোঁজ চলছিল সাবিরের। বিজেন্দ্র সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।